নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে সাইফদা এবং আপনাদের প্রিয় শো ফুটবল এক্সট্রা নিয়ে আবারও আমরা চলে এসেছি এবং ফুটবল এক্সট্রা বিতর্ক একে অপরের পরিপূরক কার্যত, যেটা ইদানিং কয়েকটা আমরা শুধু বিতর্ক করি। বিতর্ক শুধুই কি বিতর্ক থাকে নাকি? তুই বলছিস তো তাই। আরে বাবা, সেটা তো কমেন্ট বক্সে দেখা যায় আমরা নাকি শুধু বিতর্ক করি শেষ কয়েকদিন ধরে, আমাদেরকে নিয়ে তো হাত ছেড়ে দাও। যাই হোক, জোকসে পার্ট। কিন্তু গতকালের ম্যাচ ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালোর এফসি এবং ইস্টবেঙ্গলের কার্যত আইএসএলের স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে ঠিক এক জায়গাতে। গতকাল যদি আমি মাঠে ছিলাম, গ্যালারিতে বলুন বা রাস্তাঘাটে, সব জায়গায় রেফারিং নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, উঠছে। একদম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিস্ফোরক বার্তা আপনারা সকলে শুনেছেন, যে তিনি বলেছেন। এবং ইস্টবেঙ্গল দলকে কোথাও কি বিশেষ করে এই রেফারিং নিয়ে কথা বলতে হচ্ছে? ইস্টবেঙ্গল দলকে কেন ইস্টবেঙ্গলকে? এবং যেটা কালকে দেবব্রত সরকার বললেন, যে বাংলা থেকে দুটো দল যাতে না সুপার সিক্সে উঠতে পারে, সেই জন্যই এই চক্রান্ত কার্যত চলছে। তাহলে সাইডটা কি দাঁড়াচ্ছে? পুরো দায়টাই কি রেফারির? কি পুরো বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি এটা আমাকে দিয়ে কেন বলাতে চাইছো? ওই যে কোথায় বলছিলাম বিতর্ক। ও না, বিষয়টা দেখো, আমি তোমাকে বলছি, ইস্টবেঙ্গল কালকে বেঙ্গালুরু এফসি লাস্ট মুহূর্তে গোল করা, ড্র হওয়া, এটা শুধু বিষয় নয়। ইস্টবেঙ্গল এই রেফারিংয়ের বিষয়টা নিয়ে আজকে বোধহয় দমদমের দিকে কুশপুতুল দেওয়া হচ্ছে রেফারিদের, হরিশ কুণ্ডু সহ আরও অনেকের, যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন। তত্ত্ব মানছি না, মানবো না আমরা কোনো মতে। প্রথমত নিরপেক্ষভাবে রেফারি করতে হবে। বারবার প্রতি ম্যাচেই দেখা গেছে যে শুধুমাত্র সাফারার হতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। সেখানে ন্যায্য পেনাল্টি বক্সে হ্যান্ডবল থেকে শুরু করে রেড কার্ড, অযথার ভাইটাল ম্যাচগুলো আগে ফুটবল প্লেয়ারদের রেড কার্ড দেওয়া হচ্ছে। দিনের পর দিন এই জিনিসগুলো দেখেছি এবং এফএসডিএল প্রথম থেকেই একটা মোটিভ ছিল, যে হচ্ছে ওয়ান সিটি ওয়ান ক্লাব। এই তথ্য অবিলম্বে খারিজ করতে হবে। নিরপেক্ষ রেফারি হবে, স্বচ্ছ রেফারি হবে, সেখানে যে ক্লাব পারফরমেন্স করবে সেই ক্লাব উপরে উঠবে। এবং বিশেষত এই লিগে মোহনবাগান সমেত কিছু ক্লাবকে মুষ্টিগতভাবে সুবিধা করে দেওয়া হচ্ছে প্রতি ম্যাচে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এই যে ঘটনাগুলো ঘটছে, ইস্টবেঙ্গল সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ আন্দোলন লড়াইয়ে নেমেছে এবং তাদের যাবতীয় উদ্দিষ্ট বিষয় হচ্ছে রেফারিং এবং ভুল রেফারিংয়ের জন্যই এই বিষয়টি ঘটছে। আমি আপনাদেরকে একটা জিনিস এখানে বলতে পারি, যে ইস্টবেঙ্গল তো আজকে শুধু নয়, ক্লাবে প্রেস মিট করেছিলেন নিতু সরকার সহ ক্লাবের সচিব, সহসচিব, তারা সবাই মিলে, ফুটবল সচিব ছিলেন, সৈকতদা ছিলেন, এবং প্রেস রিলিজ সেখানে প্রকাশিত হয়েছিল এবং উদ্দেশ্য ছিল ভুল রেফারিং। এবং তারা টিভিতে ম্যাচ দেখিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ, অন্য ম্যাচে কী ভূমিকা হয়েছিল রেফারির, বা এই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কী ভূমিকা হলো, এটা তারা দেখিয়ে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন এখানে শেষ নয়। এবং সেখানে তারা বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তো দেখা করেছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তারা দেখাও করেছেন, কথা বলেছেন এই বিষয়ে, যতটা বলা যায় ততটা বলেছেন। ব্যস্ত মানুষ, তাদের সঙ্গে যতটা যেভাবে বলা যায় বলেছেন। কিন্তু ইস্টবেঙ্গল আসলে মনে করছে যে গোটা বিষয়টা রেফারিংয়ের জন্যই ঘটছে এবং রেফারিং ভুল হচ্ছে বলে। আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, ইস্টবেঙ্গল কিন্তু কয়েকটা ম্যাচ, তুমি যদি আইএসএলের 3 থেকে 4টে ম্যাচ, যদি রেফারিং বিষয়টা না কিছুটা বাই চান্স ফ্যাক্টর ভুল বা বিরুদ্ধে চলে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা গেছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গেছে, অন্যান্য দলের বিরুদ্ধেও গেছে, কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি গেছে। তুমি যদি ম্যাচ বাই ম্যাচ দেখো, আমার তো মনে পড়ছে তোমার জামশেদপুর ম্যাচ,
বা এখানে মোহামেডান ম্যাচ, আরও বেশ কিছু ম্যাচ যদি তোমার দেখো আর কি, তোমার এগুলো মনে হবে যে খুব ভালো হয়নি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে 8 থেকে 9 পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল অ্যাড থাকতো, এবং সেই পয়েন্টগুলো ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হলে আজকে সুপার সিক্সটা ইস্টবেঙ্গলের কিন্তু বাধা থাকতো, এটা আমার মনে হয়েছে। কিন্তু এই যে রেফারির বিরুদ্ধে রাস্তায় নামা বা এইগুলোকে আমি সমর্থন করি কি করি না সেই প্রশ্ন আমাকে করতে যেও না, কেননা রেফারিরাও কিন্তু খেলার অঙ্গ, রেফারিরাও ফুটবলের অঙ্গ, এবং তারা যতদিন ফুটবল থাকবে ততদিন রেফারিং থাকবে, কোনো রোবট এসে এই সিদ্ধান্ত নেবে না। যতই ভার থাকুক, ভারেও দেখা গেছে বা ভারেও মিনি ভারে দেখা গেছে, ভারেও কিন্তু পক্ষপাতিত্ব করা যায়। কোনো একটা টিমকে কিন্তু একটা সিম্পল টাচ, যে টাচটা প্লেয়ারও বুঝতে পারেনি যে পড়ে গেছে, ভারের কুফল বলছি, যে মেরেছে সেও যে খুব যে মেরেছে বোঝা যায়নি, মাঠে উপস্থিত ৬২,০০০ দর্শক বুঝতে পারেনি, দুটো রেফারি বুঝতে পারেনি, ভার সূক্ষ্মভাবে বার করলো, ওই সময় একটা টাচ হয়েছিল যার জন্য পেনাল্টি দেওয়া উচিত। এটা পক্ষপাতিত্ব, এটা এক ধরনের পক্ষপাতিত্ব। এই ভার কিন্তু সবসময় কিন্তু অতি ভার হয়ে আসে। আমি কালকের যে দুটো বিষয়টা সেটা যদি একটু মানে আলোচনায় আনো, যে বিষয়টা কালকে বিষয়টা তুমি বলো, আমি একটা অন্য বিষয়ে বলতে চাইছি। তোমারও তো কিছু বক্তব্য থাকবে, তুমি একটা চলমান রিপোর্টার। ইংরেজ আমল মানে জাস্ট পলাশির যুদ্ধ হয়ে গেছে, নবাব সিরাজদৌল্লার পতন হয়েছে, মির্জাফরের পরিবার বা তার পরবর্তীকালে ইংরেজ শাসনের সময় নবাবদের সঙ্গে মিলিঝুলিভাবে সরকার চলছে। তখন ইংরেজরা নিজেদের হাতে দুটো জিনিস রেখেছিল, এক হচ্ছে অর্থ দপ্তর, আর দুই হচ্ছে সামরিক দপ্তর, মানে সেনাবাহিনী। আর তৎকালীন সময়ে মুর্শিদাবাদের নবাবদের হাতে দায়িত্ব দিয়েছিল বিচার ব্যবস্থা। এই যে আমরা যারা মুর্শিদাবাদে বেড়াতে যাই, হাজারদুয়ারি হচ্ছে তৎকালীন সময়ের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, ওখানে বিচার হতো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেলে বলছি। আজকে এই এফএসডিএল অবশ্যই ভারতীয় ফুটবলের মানোন্নয়ন কি ঘটেছে ইত্যাদি আমরা আগে আলোচনা করেছি, আমাদের সেটা বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে, বিষয় অবশ্যই, কিন্তু আজকের আলোচনাটা বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে, এই যে এফএসডিএল আসার পর ভারতীয় ফুটবলের চাকচিক্য বেড়েছে, খুব ভালো প্রমোশন হয়, যতটা প্রমোশন হওয়া উচিত ছিল আগে তৎকালীন সময় সেটা হতো না, এখন হয়। এবং টিভিতে প্রাইম টাইমে খেলাটা হচ্ছে, অনেক ক্যামেরা দিয়ে ভালো লাইভ হচ্ছে, এবং দলগুলোকে বাধ্যবাধকতা করেছে কিছু কিছু জায়গায় খরচ করার জন্য, যাতে দলগুলো সেই খরচটা করছে এবং একটা লুকস ভালো এসছে, এবং নিয়ম আছে সব মিলিয়ে। এবং যদি সেই শাসন ব্যবস্থা মেনে থাকো, সামরিক এবং অর্থ দপ্তরটা এফএসডিএল এর হাতে, আর ফেডারেশনকে দিয়েছি বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থায় কিন্তু তুমি থ্যাঙ্কলেস জব। যদি বিচার ব্যবস্থা যদি লাভ হতো, ইংরেজরা বিচার ব্যবস্থাটা নিজেদের হাতে রাখতো। কার কলার কাঁদি চুরি হয়ে গেছে তার বিচারটা যখন নবাবদের কাছে জানাতে যাচ্ছে কোনো বাড়ির মানে গৃহবধূ বা বুড়ি, গিয়ে কি বলছে যে আমার কলা চুরি হয়ে গেছে, বিচার করুন, সেই বিচারটা তারা করছে হাজারদুয়ারিতে বসে। খুব গম্ভীর কাজ, কিন্তু কোনো থ্যাঙ্কস নেই তোমার জন্য। এই রেফারিটাও ফেডারেশনের হাতে দিয়েছে, গোটা বিষয়টা ফেডারেশন নিজের হাতে রেখেছে, রেফারিটা পুরো থ্যাঙ্কসলেস জব। এর বেশি আমার কিছু বলার নেই, যারা যা বোঝার বুঝে নিয়েছে। এর বেশি সত্যি বোধহয় বলা যায় না। কিন্তু সাহেব, যেটা আমরা আলোচনা করছিলাম, যে অনেকেই জিজ্ঞেস করছেন যে গতকাল দিয়ামান্তাকসকে নিয়ে যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে, দিয়ামান্তাকসের যে রেড কার্ডটা, যদি ফুটবলের নিয়ম হয়ে থাকে যে হেড টু হেড যদি টাচ করেন কেউ, সেক্ষেত্রে অবশ্যই সেটা রেড কার্ড প্রাধান্য পায়, এবং রেফারি সেটা ডিরেক্ট রেড কার্ড দিয়েছেন, সেটা নিয়ে কোনো বিষয়ে প্রশ্নচিহ্ন থাকার কোনো অবকাশই নেই। কিন্তু আবার বলছি যে রেফারি যেহেতু খেলার অঙ্গ, রেফারিদের বাদ দিয়ে 1000 বছর পরেও ফুটবল হবে না। তাই ভুল তোমার হবে, মাঠে ভুল হবে, ভার এলেও ভুল হবে। ভারের কথা তো তোমাদের বললাম, কিন্তু কথা হচ্ছে যতটা শিক্ষিত হওয়া যায়,
যতটা পারফেক্ট থাকা যায় সেই সততার জন্য আমাদের কি কোনো ট্রেনিং হয়েছে? আমাদের রেফারিরা কি বিদেশে টপ লেভেলের রেফারিদের দ্বারা নিয়মিত কি তারা মানে শিক্ষিত হচ্ছেন? তেমন কি কোনো এডুকেশন সিস্টেম আছে? খুব জরুরি, খুব জরুরি। আগে সবার আগে এইটা হতে হবে, রেফারি যেন কারোর দ্বারা নিয়ন্ত্রিত না হয়। এটা না হলে কিন্তু ফুটবল এগোবে না। একটা কিন্তু প্রশ্নচিহ্ন আসবে, আমরা কি কোনো বিশেষ দলকে ডিপেন্ড করছি এই শোটার মাধ্যমে? প্রশ্নচিহ্নটা কিন্তু আসবে। ইস্টবেঙ্গলকে বলছি, হ্যাঁ, ইস্টবেঙ্গলকে। দেখো আমি তোমার ইস্টবেঙ্গল আরেকটা জিনিস বলছি। দেখো ইস্টবেঙ্গলে কতগুলো লাল কার্ড, লালচুংনুঙ্গা 3টে লাল কার্ড এবং বোধহয় 8টা 9টা লাল কার্ড। প্লেয়ারগুলোকে নিয়েও আলোচনা করা উচিত, কারণ হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি দেখো ডিফেন্ড এসব কিছু না। আমি শোতে বসি, আমরা 3টে প্রধানকেই আমরা ডিফেন্ড করার চেষ্টা করি, সেটা আমাদের দুর্বলতাও বলতে পারেন। কিন্তু ইস্টবেঙ্গলকে ডিফেন্ড করছি বলে কি মোহনবাগানকে আমি করছি তা নয়। দেখো তুমি মোহনবাগানের খেলা যদি দেখো, তাদের কার্ড দেখার সংখ্যা কত কম। কেন? এর কারণ কি? যে আমি কতটা যাব, একটা প্লেয়ারকে আমি কন্ট্রোল করব, তার অ্যাড্রিনালিন যে ফুটবল খেলতে গিয়ে যে অ্যাড্রিনালিন হরমোন যে ক্ষরণ হয়, উত্তেজনা, সেটা সে কতটা করবে। মানে আমি নিজে দেখেছি যখন কামিংস ওই সেলিব্রেশনের পরে যখন জালে উঠে পড়েছেন, তখন তো তাকে ইয়েলো কার্ড দেখা হলো, ফলে মুম্বাই ম্যাচটায় তিনি ছিলেন না, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ কামিংসকে নিয়ে গিয়ে বোঝালেন যে তুমি ওখানে উঠেছো, হ্যাঁ এটা ঠিক করছো না। আমি আগের দিনও বলছি যে ধরো শুভাশিস বোস ফাইনাল ম্যাচটা থাকতে পারবে না, কারণ সে হলুদ কার্ড দেখে ফেলেছে সব কটা, এবং ফলে পরের ম্যাচে সে থাকবে না। ও যেভাবে হলুদ কার্ডটা দেখলো আগের দিন, সেক্ষেত্রে দলের ইন্টারনাল বিষয়ের মধ্যে না পানিশমেন্ট থাকা উচিত। পানিশমেন্ট মানে এই নয়, পানিশমেন্ট মানে তোমার মাঠে 5 পাক দৌড়তে হবে এরকম ধরনের আর কি। কারণ ও ভুল করেছে, ইজ আ ক্যাপ্টেন, ও অতটা উত্তেজনা দেখানোর কোনো মানে হয়নি। আমার মনে হয় মোহনবাগান দলে এই যে উত্তেজনা দেখানো কি দেখাবো না, কতটা দেখাবো, এবং তার জন্য নিজেকে চেক করা, আত্মসংবরণ করা বা আত্মসমর্পণ করা মোহনবাগান দলের মধ্যে চলে। নয়তো দলটা এত কম কার্ডের ওপর দিয়ে যাচ্ছে। সবচেয়ে রেফারি কার্ড দেবে না এটা বিষয় নয়, রেফারি কার্ড মোহনবাগান দেখেই কার্ড দেয় না এটা ব্যাপার না, কারণ তারা কিন্তু অতটা ওই জায়গায় কন্ট্রোল করছে। কিন্তু ইস্টবেঙ্গল এই কন্ট্রোলটা এবারে ছিল না, কিছু মনে করবেন না। এটা কিন্তু ইস্টবেঙ্গলে আমি বলছি শুনুন, হয়তো পয়েন্ট নিয়মিত হারাচ্ছে বা নাকের কাছ দিয়ে কানের কাছ দিয়ে বেরিয়ে যাচ্ছিল ম্যাচগুলো, সেই কারণে হয়তো অতিরিক্ত চাপে ছিল দলটা। যে কারণে হোক দলটা কিন্তু কার্ড দেখবো না এই বিষয়টা নিয়ে তারা চর্চা করেনি। আমি জানি না ছোটা যারা দেখছেন তারা আমার সঙ্গে সহমত হবেন কিনা, হয়তো বা হবেন। এই চর্চাটা কিন্তু ইস্টবেঙ্গল করেনি, তার কিন্তু ফলাফল কিন্তু আজকে থ্রু আউট দ্য লিগ কিন্তু ইস্টবেঙ্গলের পোহাতে হলো। লালচুংনুঙ্গা থেকে শুরু করে মোহামেডান ম্যাচে থেকে শুরু করে সলকেশ্বর, প্রত্যেকেই কিন্তু এই কার্ড সমস্যায় ভুগেছেন, এবং এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু চর্চা চলছে। কিন্তু সাহিবদা, একটি বিষয়ে গতকালকের ম্যাচের পরে কিন্তু আবার নতুন করে জলঘোলা শুরু হয়েছে, এবং আমাদেরই এই চ্যাট শোয়ের একটা ভিডিও ক্লিপ কার্যত মানে ভাইরাল হয়েছে কার্যত সোশ্যাল মিডিয়ায়। খাতায় কলমে কিন্তু এখন সাহিবদা পুরো বিষয়টাই উল্টো হয়ে গিয়েছে। মুম্বাই সিটি এফসি এবারে কি সত্যি টেক্কা দিয়েছে? কিছু করেছে কি? এবারে ভারতীয় ফুটবলে যেটুকু করার করেছে মোহনবাগান। আমরা যখন শোটা করেছিলাম তখন মুম্বাই সিটি ছিল, মানে ওই উচ্চতা, তখন মোহনবাগান মুম্বাই সিটি একসঙ্গে উচ্চারিত হতো। যদিও এখনও কাপ বাকি রয়েছে, আইএসএল কাপ এখনও বাকি রয়েছে, সেখানে ওয়ান ম্যাচ ওয়ান্ডার হবে, কে যা চ্যাম্পিয়ন হবে ইত্যাদি ইত্যাদি, সেটা পরের ব্যাপার। কিন্তু মুম্বাই সিটির যে শেপ ছিল, যে ফুটবলের যে প্যাটার্ন ছিল, সেটা তারা লস করেছে। এটা গেল এক। আমি কেন বলেছিলাম ইস্টবেঙ্গল মুম্বাই সিটিকে টেক্কা দেবে, সেটাও কিন্তু খুব স্পষ্ট। আপনারা যদি পয়েন্টের বিচারে যদি গোটাটা বলে দেন, ইস্টবেঙ্গল প্রথম যে ম্যাচগুলো 6টা ম্যাচ সাফার করেছে, সেগুলো যদি না হতো, রেফারি দ্বারা তারা যেভাবে কিছুটা হলেও লাঞ্ছিত হয়েছে, সেটা যদি না হতো, ইস্টবেঙ্গল কিন্তু এই সুপার 6-এ খেলতো। আর যদি সুপার 6-এ যদি খেলতো,
মোহনবাগান সমর্থক দুঃখ পাবে কেন, আনন্দ পাবে তো, কারণ আর একটা ডার্বি হওয়ার চান্স থাকতো। সেটা তো আমাদের ফুটবলের ব্র্যান্ডিংয়ের একটা বড় জায়গা হতো। আমরা তো চাই যে খেলাটা মুম্বাই ভার্সেস মোহনবাগান, ভারতীয় ফুটবলের সেরা খেলাটা মুম্বাই ভার্সেস মোহনবাগান না হয়ে যদি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান হয়, তাহলে ভারতীয় ফুটবলের লাভবান হবে। ইস্টবেঙ্গলও ভালো খেলুক, মোহনবাগানও ভালো খেলুক, আমরা চাইবো দুটো দল একসঙ্গে কাটে কপাটে হোক। পরিষ্কার বাংলা ভাষায় বলছি ভাই, এমনভাবে দুজনের খেলা হোক, লাস্ট মানে ম্যাচের আগে যেন বোঝা না যায় যে কে জিতবে আগে থেকে। ইদানিং সময় তো খুব মনে হচ্ছিল যে মোহনবাগান নামছে মানে মোহনবাগান জিতে যাবে, সেটা আমরা চাই না। বিশ্বাস করুন, আমরা চাই খুব একটা লড়াই হোক, তারপরে যে জিতবে জিতুক, মোহনবাগান জিতুক, কোনো সমস্যা নেই, কিন্তু লড়াইটা হোক। আমাদের সেই আস্থা একটা ছিল, কেননা ইস্টবেঙ্গল 2020 থেকে সাফার করতে 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 এই বছরে অন্তত তোমার ন্যাশনাল টিমের প্লেয়ারদের দলে ভেড়ানোর জন্য যে পরিমাণে তারা পরিশ্রম করেছে, অর্থ খরচ করেছে, বা যেভাবে বিদেশিদেরকে তারা তুলেছে, সেই ফলাফল তারা তুলতে পারেনি, সেটা কিন্তু পরের কথা। কিন্তু তারা দল করার ক্ষেত্রে যে সৎ সাহস দেখিয়েছে, সেটাকে যদি আমি কুর্নিশ না করি, তাহলে একজন ফুটবল লাভার, আমি সাংবাদিক বলছি না, একজন ফুটবল লাভার হিসেবে আমার কোনো অস্তিত্ব নেই। আমার প্রথম আর শেষ পরিচয় ফুটবল লাভার, আমার কোনো অস্তিত্ব নেই। কেননা ইস্টবেঙ্গলের যে লড়াইটা, কেননা দেখো তাদের হাতে সঞ্জীব গোয়েঙ্কাজির মতো অত বিশাল ইনভেস্টার নেই, এত স্টেডি ইনভেস্টার নেই, গোটা ভারতবর্ষে কারোর কাছে নেই, কিন্তু লড়াইটা মোহনবাগানের সঙ্গে করতে হবে। তারা এটা ভেবে দলটা বানানোর চেষ্টা করছে। সুতরাং চলো আমরা সাপোর্ট করি। আমি এইভাবেই কিন্তু ইস্টবেঙ্গলের এই বিষয়টাকে আমি দেখেছিলাম, এবং আমি এটা বলি, শুনো, এবছর হোক বা পরের বছর হোক বা তার পরের বছর হোক, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইস্টবেঙ্গল মুম্বাই সিটির থেকে অনেক এগিয়ে যাবে, কারণ এটা ইস্টবেঙ্গল। আমি তোমাকে এটাও বলছি, মোহামেডান স্পোর্টিংও ধরো 2004-05 আমরা মাহিন্দ্রা ইউনাইটেডের সঙ্গে মোহামেডানের খেলা হলে আমরা কি ভাবতাম? মাহিন্দ্রা অনেক এগিয়ে। মাহিন্দ্রা বলে টিম আছে কি ভারতীয় ফুটবলে? জেসিটি, চার্চিল, ডেম্পো কতগুলো করে লিগ জিতেছে, এই টিমগুলো কোথায়? কেউ সেকেন্ড ডিভিশন খেলে, কেউ আই লিগ খেলে, কারো অস্তিত্ব নেই। কি এসে যায়? আমার তিনটে ক্লাব, তো আমার তিনটে ক্লাব সময় থাকবে, সব আলোচনা করা দরকার। একদমই তাই। এবং বাংলার ক্লাবরা কখনোই হারিয়ে যাবে না। সাফার করবে, কেউ এগোবে, কেউ পেছবে, কিন্তু ওই ডুবোজাহাজের মতো ডুবতে ডুবতে ঠিক এক সময় সে তীর খুঁজে পাবে। এবং আগামী দিনে আরও ভালো ফল করবে, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের সামনে এএফসি রয়েছে, সেই দিকে তাদের লক্ষ্য থাকবে। এবং আমরা আবারও যেটা শেষে ভিডিওর একেবারে শেষের দিকে বলে দিই, আমরা কোনো দলকে সাপোর্ট করছি না, আমরা বাংলা ফুটবলের জন্য কথা বলি, এবং বাংলা ফুটবলকে নিয়েই আমাদের এই আলোচনা, সেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিন প্রধানকে নিয়েই কিন্তু আলোচনা হয়ে থাকে। এবং শোটা এখানে শেষ করছি। আপাতত খেলার খবর পেতে আপনাদেরকে কিন্তু নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক পেজটি। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।